আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি ড্রামা নিয়ে হাজির হয়েছি। আমি ইমন। আজকের গল্পটি মূলত একটি মেয়েকে নিয়ে, যে তার ক্লাসের একটা ছেলের উপর ক্রাশ খায়। পরে ধীরে ধীরে সেই ক্রাশের সাথেই তার প্রেম হয়ে যায়। কিভাবে ছেলেটির প্রেমে পড়ে, গল্পটি পুরো দেখলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, এই ড্রামার প্রথম পার্টটি যারা আগেই দেখে ফেলেছো, তারা 15 মিনিট পর থেকে দেখতে পারো। তো গল্পের শুরুতে দেখা যায় একটা মেয়ে দৌড় দিয়ে দ্রুত লিফটে ওঠার সময় তার স্কার্টটি কিছুতে আটকানোর কারণে স্কার্টের সুতা বের হয়ে যাচ্ছিল। এমন সময় ওখানে একজন ছেলে আসে, যে সুতাগুলো স্কার্ট থেকে বের হয়ে যাচ্ছিল ওইগুলো হাতে করে নিয়ে আসে। তার এই হেল্পের জন্য ধন্যবাদ জানায়। ড্রেসটি পরে আনকমফোর্টেবল লাগছিল বলে ছেলেটি তার শার্টটি খুলে ড্রেসটি ঢেকে দেয়। ছেলেটি যাওয়ার আগে কোটটি কিভাবে ফিরিয়ে দেবে কোশ্চেন করলে বলে তার সাথে নাকি আবার দেখা হবে, তখন দিতে বলে। তার এই এমন কথা শুনে অবাক হয়ে যায়, কারণ ছেলেটিকে সে ভালোভাবে চিনে না, প্রথমবার দেখছে। পরবর্তীতে সে তার ক্লাসরুমে চলে আসে। তো আমাদের ড্রামার হিরোইনের নাম সিয়ং, আর তার পাশে যে বসে আছে সে তোমাদের ড্রামার হিরো ইয়ানকি। তো ইয়ানকির চোখে কোটটি পড়ে যায়, কিন্তু সে কিছু বলে না। এখানে ম্যাডাম তাদেরকে কিছু লিখতে বলে। সিয়ং না পারলে ইয়ানকির খাতা দেখে লিখতে বলে। ক্লাসের বাহিরে সেই ছেলেটির সাথে আবার দেখা হয়। ছেলেটির নাম ছিল বাইজি, যে একজন ফটোগ্রাফার আর অনলাইন প্ল্যাটফর্মে অনেক ফেমাস। বাইজিকে দেখে বলে, তুমি তো তখন আমাকে হেল্প করছিলে তাই না? তখন তার হাতে স্টুডেন্ট আইডেন্টি কার্ডটি দেখায়। তার চুল ব্যাগে আটকানোর কারণে তাকে ক্লাস পর্যন্ত যেতে হয়। ওই সময় তাড়াতাড়ি করে আসার সময় তার স্টুডেন্ট আইডেন্টি কার্ডটি নিচে পড়ে যায়, আর এখন আবার তাকে এটি দেওয়ার জন্যই আসে। সিয়ংকে হেল্প করার জন্য খাবার খাওয়াতে বলে। পরবর্তীতে খাবার টেবিলে খাবার খেতে বসে পড়ে। তাদের দুইজনকে একসাথে বসে থাকতে দেখে পাশ থেকে সবাই হাসাহাসি করছিল। সিয়ং কোশ্চেন করলে বলে, আমি কাউকে কখনো হেল্প করতাম না, সবসময় এক জায়গায় বসে থাকতাম। তাই তোমার সাথে কথা বলছি বলে হয়তো তাকিয়ে আছে, আমাদের বিষয় নিয়ে এজন্যই কথা বলছে। ছেলেটার মুখে খাবার লেগে থাকলে সিয়ং খাবারটি মুখ থেকে মুছে দেয়। এটি আবার ইয়ানকি দূর থেকে দেখে নেয়, আর তার সামনে দুইজন মেয়ে বলাবলি করছিল যে তারা দুইজন নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। পরে ওইখান থেকে ইয়ানকি চলে যায়। দুইজন বসে বইয়ে কবিতা পড়ছিল, কিন্তু এখানে বইগুলো ইংলিশে লেখা হওয়ায় ভালোভাবে পড়তে পারছিল না। আর সিয়ং ইংলিশে এমনিও খুব কাঁচা, তাই হেল্প করার জন্য ইয়ানকি তার পাশে এসে বসে। তারপর কবিতা পড়া শুরু করে। অল্প কিছু কবিতার ওয়ার্ড পড়লে তাকে জিজ্ঞেস করে সে এই কবিতাটি আগে পড়ে কিছু বুঝেছে কিনা। জিজ্ঞেস করলে ইন্তু ইন্তু করতে করতে শেষ। আসলে সে কবিতাটি পড়েইনি। রাতে সিয়ংকে সে পছন্দ করে, এটা কিবোর্ডে লিখেও আবার রিমুভ করে ফেলে। কিছু লিখবে এমন সময় তার ফ্রেন্ডের কান্নার আওয়াজ শুনতে পায়। আসলে এখানে তার ফ্রেন্ড রোমান্টিক মুভি দেখে কান্না করছিল। যেভাবে কান্না করছিল মনে হয় বেচারা কতদিন ধরেই না সিঙ্গেল রয়েছে। যাই হোক, ইয়ানকি সিয়ংকে পছন্দ করে, এটা একটা কাগজে লিখে বইয়ের ভেতরে ঢুকিয়ে সিয়ংকে দেওয়ার কথা ভাবে। পরের দিন ক্লাসে গিয়ে বইটি তাকে দিয়ে দেয়, আর বলে তার প্রবলেম সলভ হবে যদি ডিটেল সহকারে এই বইটি সে পড়ে। সিয়ং বলে, ওকে ঠিক আছে, আমি আমার বেস্টটা দিয়ে পড়ার ট্রাই করব। আসলে বইটি ছিল পাস্টের এক্সাম পেপার, যেটা তার এক্সামে ভালো রেজাল্ট করতে হেল্প করবে। বাসায় এসে বইটি হাতে নিয়ে সিয়ং তো অনেক খুশি হয়, কারণ ইয়ানকি তাকে প্রথম কোনো কিছু গিফট করলো, তাই যত্ন সহকারে এটা রেখে দেওয়ার কথা ভাবে। বইটিকে চুমু দিলে তখন তার বান্ধবী চলে আসে। বইটির ব্যাপারে জিজ্ঞেস করলে বলে, এটা কোনো সাধারণ বই নয়, এটা ফার্স্ট কোনো গিফট যেটা সে আমাকে দিয়েছে। কিন্তু ঠিক সেম এরকম বই তার বান্ধবীর কাছেও ছিল। পরে বইটি তুলে রেখে দেয়, আর তার বান্ধবীর বইটি দিয়ে এক্সামের প্রিপারেশন নেওয়ার কথা ভাবে। ক্লাসে যখন বইটি নিয়ে ঘাটাঘাটি করছিল তখন ইয়ানকি হাজির হয়। বইটি পড়েছে কিনা কোশ্চেন করলে বলে, হ্যাঁ পড়েছি। ইয়ানকি বলে, তাহলে বইয়ের ভেতরে নোটটি পড়েছো? আসলে সেই কাগজটির কথা বলছিল, যেখানে ইয়ানকি তাকে পছন্দ করে এই কথাটা লিখেছিল। কিন্তু সিয়ং তো তার বান্ধবীর বই পড়ছে। সিয়ং বলে, হ্যাঁ নোট পড়েছি তো। তার এই কথা শুনে ইয়ানকি ভাবে তাকে পছন্দ করে এটা সে পড়েছে, তাই এই ব্যাপারে সে কি ভাবছে জিজ্ঞেস করে।
উত্তরে বলে আই থিঙ্ক এটা একদম ভালো নয়। তখন ইয়ানকি বলে কেন? মনে মনে বলে পুরো বইটি পড়া তো খুব ডিফিকাল্ট। পরে সিয়ং বলে এটা আমার জন্য ঠিক নয়। পরে আর কোনো কথা না বলতে পেরে সরি বলে। এরপর থেকে আর এমন হবে না সেটাও বলে। কিছুক্ষণ চুপ থেকে ওইখান থেকে উঠে চলে যায়। চলে গেলে নিজের মাথায় নিজেই আঘাত করে আর নিজেকে নিজেই স্টুপিড বলে। এদিকে বেচারার মনটাই পুরো ভেঙে যায়। বাহিরে অ্যাপার্টমেন্ট রেন্টের বোর্ড দেখতে পায়। অন্যদিকে তখন সিয়ং বাহিরে বান্ধবীর সাথে দুষ্টুমি করছিল। এমন সময় ইয়ানকি কল দেয়, অ্যাপার্টমেন্ট দেখাবে তাই তাকে যেতে বলে। সিয়ং তো খুব খুশি হয়। পরের দিন দুইজন একসাথে বেরিয়ে পড়ে। প্রথমে অ্যাপার্টমেন্ট দেখেই তাদের পছন্দ হয়ে যায়। এখানে শুধু একজন মহিলা থাকতো। মহিলার মুখে যখন আরেকজনের থাকার কথা শুনে তার পেছন পেছন রুমে চলে আসে। বাইরে থেকে দেখতে পায় মহিলাটি কারোর সাথে কথা বলছে, কিন্তু চেয়ারে কেউ ছিল না। পরবর্তীতে ভূতের ভয় পেয়ে চলে যায়। দ্বিতীয় নাম্বার বাড়িটি দেখতে গেলে ওখানে অনেকগুলো সুন্দরী রমণীদের দেখতে পায়, যাদের দেখে টেনে তাকে ওইখান থেকে নিয়ে চলে যায়। 3 নাম্বার বাড়িটি দেখতে যেয়ে পেইন্টের জন্য নিয়ে নেয়। বাড়ির সকল জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় সিয়ং হেল্প করতে আসে। অতি ভারী হওয়ায় তাকে নিতে বারণ করলে বলে কই অত ভারী তো নয়। ভারী জিনিসটি আনার সময় ইয়ানকি দেখে ফেলে তার পায়ে ব্যথা লেগেছে, তাই তাকে বসতে বলে। ওষুধ লাগানোর জন্য পা ধরার সময় তাকে ধরতে বারণ করছিল, কিন্তু তার কথা না শুনে ব্যথা জায়গায় ওষুধ লাগিয়ে দেয়। বাসায় যাওয়ার আগে বলে তার কোনো হেল্প লাগলে তাকে কল করতে, আর তার হেল্পের জন্য তাকে একটা ডল গিফট করে। পরে বাই বলে চলে যায়। মলে একটা মেয়েকে কপি করে সবকিছু করতে থাকে। মেয়েটি যা যা করে এগুলো আবার বাইজি দেখে ফেলে। তাকে পেছন থেকে ডাক দেয়। তাকে দেখে একটু ঘাবড়ে যায়। তার এরকম কাণ্ড দেখে একটু মজা নেয়। পরবর্তীতে ছেলেটি তাকে তার স্টুডিও দেখাতে নিয়ে আসে। একটা ড্রেস সিয়ংকে পরায়। ড্রেসটিতে তাকে অনেক সুন্দর লাগছিল। ড্রেসটি পরা অবস্থায় তার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটো তোলা হয়। ফটো তোলা অবস্থায় তার থেকে বিভিন্ন কোশ্চেন করে, তার অ্যান্সার জানতে ছিল। বাইজি বলে তুমি কি ফার্স্ট কিস করেছো নাকি কাউকে? তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সিয়ং ইয়ানকিকে ফার্স্ট কিস করেছে। এইটা ভেবে লজ্জায় মুখ লাল হয়ে যায়। পরবর্তীতে ফটোগুলো আবার ইয়ানকিকে দিয়ে দেয়। প্রত্যেকটা ছবি সেভ করে নিজের কাছে রেখে দেয়। পরের দিন ক্লাসে সেই ড্রেসটা পরেই চলে আসে ইয়ানকিকে দেখাবে বলে, কিন্তু ওই ফটোগুলো বাইজি তুলেছে বলে তার অনেক রাগ হয়। ইয়ানকির কাছে এসে বলে সেই ফটোগুলো দেখেছে নাকি, আর তাকে এই ড্রেসে কেমন লাগছে সেই ব্যাপারে জিজ্ঞেস করে। ইয়ানকি মুখের উপর বলে দেয় তাকে নাকি এই ড্রেসে একদম মানায়নি। তার মুখ থেকে এমন কথা শুনে বেচারি মনে অনেক কষ্ট পায়। জিদ করে নিজের সিটে বসে পড়ে। আপসেট হয়ে যখন পরে বাহিরে বসেছিল তখন আবার বাইজি হাজির হয়। আপসেট কেন কোশ্চেন করলে বলে আমি সুন্দর নই, আমাকে কোনো ড্রেসে সুন্দর লাগবে না, এরকম কথা বলে। পরবর্তীতে তাকে আপসেট দেখে স্পোর্টস খেলতে নিয়ে যায়। এখানে দুইজন পিঙ্কি প্রমিস করে যে হারবে সে ট্রিট দিবে। খেলার সময় তার কাছে জিজ্ঞেস করে তুমি এত আনহ্যাপি থাকো, কাউকে পছন্দ করতে পারো না? সিয়ং বলে কাকে পছন্দ করব? তখন বাইজি বলে কেন আমাকে? সিয়ং বলে তোমাকে মানে? বাইজি বলে আমি দেখতে ভালো এবং সব ক্ষেত্রে পারদর্শী, পছন্দ না করার তো কোনো কারণ নেই। এরপর গল্পে অন্য দৃশ্যে নিয়ে যায়, যেখানে পিয়ানো কম্পিটিশনের জন্য সিলেকশন চলছিল। কিন্তু এখানে ইয়ানকি অনেক ভালো পিয়ানো বাজাইতে পারলেও সিয়ং এর কথা স্মরণ করে উল্টোপাল্টা পিয়ানো বাজাইতেছিল। কিছুতেই পুরোপুরিভাবে মনোযোগ দিতে পারছিল না। পিয়ানো বাজানোর শেষে তাকে অনেক কথা শোনানো হয়, আর তাকে সিলেকশন নেওয়া হবে কিনা সেটাও সঠিকভাবে বলে না। তার ফ্রেন্ডরা বাহিরে কোশ্চেন করে কেমন হয়েছে সেই ব্যাপারেও তেমন কিছু ভালোভাবে বলে না। পরের দিন তাদের মিউজিক ক্লাবে রক স্টারদের আনা হয়। প্রিন্সিপাল তাদেরকে বাদ দিয়ে নতুন রক স্টার ক্লাব নিয়ে আসে। এমন সময় ওখানে ইয়ানকি চলে আসে। এখানে রক ক্লাবের ছেলের সাথে এক কথায় দুই কথায় মারপিট লেগে যায়। রক ক্লাবের ছেলেদের হাতে সবাই মার খেয়ে নাস্তানাবুদ হয়ে যায়। সিয়ং এর গার্লস হোস্টেলের সামনে বাইক নিয়ে বাইজি হিরোদের মতো এন্ট্রি নিয়ে চলে আসে। ওপর থেকে সিয়ং এর সকল ফ্রেন্ডরা তাকিয়ে দেখতে থাকে। দ্রুত বাহিরে এসে বলে আমি ওই ব্যাপারে মানে তাকে লাইক করে কিনা এই ব্যাপারে কোনো অ্যান্সার দিতে চায় না সে। এমন সময় ফোনে ইয়ানকি
ফাইট করেছে জানতে পারে, তাই হেল্প করার জন্য বাইজির বাইকে উঠতে বলে। হসপিটালে ইয়ানকিকে দেখতে আসলে ইয়ানকি সিয়ংয়ের পেছনে বাইজিকে দেখে মনে মনে এটাই ভাবে ওই দিন স্টুডিওতে সিয়ংকে টাচ করেছে। এসব চিন্তা করে চলে যাবার সময় বাইজি তাকে বলে, সিয়ংয়ের সাথে কথা কেন বলছো না? সিয়ং তো শুধু তোমাকে দেখার জন্য এসেছে। তার উত্তরে বলে, যদি আমাকেই শুধু দেখতে আসতো তাহলে তুমি কেন তার সাথে এসেছো? এই কথা বলে বেরিয়ে যায়। পরবর্তীতে গার্লস হোস্টেলে তাকে দিয়ে আসার সময় বাইজি একটু কেয়ারিং দেখানোর চেষ্টা করছিল, কারণ এখন তার সাথে ইয়ানকির ঝামেলা চলছিল। যদিও তার মনে তার জন্য একটু জায়গা তৈরি করতে পারে, কিন্তু সিয়ং তাকে অতটাও চান্স দেয় না। এক্সারসাইজ করার সময় তার বান্ধবী তাকে বলে ইয়ানকির থেকে বাইজি নাকি অনেক ভালো, তাছাড়া তার পেছনে নাকি অনেক মেয়ে ঘোরে, তাই বাইজিকে পছন্দ করতে বলে। কি বান্ধবী রে বাবা, সব ঠিক করার বদলে অন্য কাউকে সিলেক্ট করতে বলছে। আসলে বাস্তবে এরকম বান্ধবীর কারণেই অনেক রিয়েল লাভ ব্রেকআপ হয়ে যায়। তাই অনুরোধ, ভালো সাজেশন না দিতে পারলেও অন্তত খারাপ সাজেশনটা দিও না। যাই হোক, সিয়ং তাকে বলে দেয় দোষটা তার তার কারণেই মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হয়েছে। পরবর্তীতে ইয়ানকি সব কিছু বাদ দিয়ে মন লাগিয়ে পিয়ানোতে ফোকাস দেওয়া শুরু করে দেয়। কিন্তু এখানেও সেই সিয়ংয়ের কথাই মনে পড়ে যাইতেছিল। সিয়ং তখন একটা দলে রেকর্ডিং সিস্টেমের মাধ্যমে গান রেকর্ড করে ইয়ানকির রাগ ভাঙানোর জন্য। পরের দিন ইয়ানকির টিম থেকে তার বন্ধুরা সবাই ছেড়ে চলে যায়, কারণ এমনিতেও তাদের কম্পিটিশন থেকে বাদ দেওয়া হয়েছে। পরে সেই দলটি ইয়ানকির হাতে চলে আসে। রেকর্ডিংটি শুনে তার মুখে হাসি ফুটে ওঠে। পরের দিন সকালে কেউ তাকে ফ্লাওয়ার গিফট করে, তাকে কালকে সকালে 8টায় বিচের পাশে দেখা করতে বলে। কিন্তু গিফটটি কে দিয়েছিল কোনো নাম দেওয়া ছিল না। সিয়ং ভাবে এটা ইয়ানকি পাঠিয়েছে, কিন্তু সকালে যে দেখে আসলে সেটা ছিল বাইজি। তাকে দেখে বলে, তুমি এখানে? উত্তরে বলে, কেন, ভেবেছিলে ইয়ানকি আসবে? সিয়ং চলে যাবার সময় তাকে বলে আজকে তার বার্থডে, এই দিনটি সবসময় সে একাই পালন করে। অনলাইনে অনেক ফ্যান থাকলেও বাস্তবে তাকে একাই সেলিব্রেশন করতে হয়। পরে তার আরও দুঃখের কথা শুনে আজকের দিনটি তার বার্থডে সেলিব্রেশনের জন্য রাজি হয়। বিচে হর্স রাইড করার জন্য ঘোড়া নিয়ে আসে। সিয়ংকে ঘোড়ার পিঠে উঠিয়ে দেয়। পরে কথা বলতে বলতে কিছুক্ষণ হাঁটার পর সেও তার পেছনে উঠে পড়ে। এরপর দুজনে হর্স রাইডের মজা নিতে থাকে। রাইড শেষে ঘোড়া থেকে নামার সময় তার শরীরে টাচ করলে কিছুক্ষণ তাকিয়ে থাকে, পরে দূরে সরে যায়। রেস্টুরেন্টে গিয়ে খাবার খায় আর বার্থডের জন্য সব টাকা সিয়ং পে করে। রাতে যখন 12টা বাজে তাকে বার্থডে উইশ করে, কিন্তু আজকে তার বার্থডে মোটেও ছিল না। বাইজি বলে, আসলে মিথ্যা কথা বলার কারণ ছিল যে আমি তোমাকে পছন্দ করি। এই কথা শোনার সাথে সাথে সিয়ং বলে দেয়, কিন্তু আমি তো অন্য কাউকে ভালোবাসি, যার নাম ইয়ানকি। আর ইয়ানকি অনেক হ্যান্ডসাম, কিউট অ্যান্ড সিম্পল, আর অনেক ভালো পিয়ানো বাজাইতে পারে। এভাবে ইয়ানকির তারিফ করতে থাকে তার সামনে। তার ইয়ানকির ব্যাপারে এসব কথা শুনে অনেক রাগ উঠে যায়। বলে, আমি জানি না তুমি ইয়ানকিকে নিয়ে কি ভাবো, আমি শুধু এটাই জানি এখন থেকে আমি একমাত্র শুধু তোমার। পরবর্তী সিনে দেখা যায় সকালে সিয়ং হর্স রাইডের ফটোগুলো দেখার সময় ইয়ানকি চলে আসে, তখন সাথে সাথে ফোন লুকিয়ে ফেলে। একসাথে খাবার খাওয়ার জন্য বললে রাজি হয়ে যায়। খাবার খাওয়ার সময় ইয়ানকির ফ্রেন্ড সিয়ংয়ের পাশে বসতে চাইলে পাশের সিটের ব্যাগটি রেখে তাকে অন্য সিটে যেয়ে বসতে বলে। এখানে তার মিউজিক কম্পিটিশনের ব্যাপারে কথা বলে। সিয়ং বলে লোকে কি বলল সেই ব্যাপারে না ভাবতে, তাকে তার কাজ চালিয়ে যেতে বলে। তার এরকম কথা শুনে অনেক মোটিভেট হয়। পরের দিন সকালে ক্লাসে অনেক লেট করে উপস্থিত হয়। ক্লাসে বসে এসএমএস করে ইয়ানকিকে বলে ক্লাস শেষে কনসার্টে দেখা করতে, কিন্তু ক্লাসে সবার সামনে রোমান্টিকভাবে বলে বাহিরে দেখা করতে। এটা শুনে তো তার দিকে সবাই তাকিয়ে থাকে। পরে কনসার্টে উপস্থিত হয়। কনসার্টে অনেকেই মিউজিক শুনে কান্না করে দেয়, আর এদিকে সিয়ং মনের সুখে ঘুমাচ্ছিল। তার এমন কাণ্ড দেখে ইয়ানকি কিউটভাবে হাসি দেয়। বাহিরে এসে বলে কেন তাকে ডাকেনি, কারণ সে ফাইনাল পিস মিস করেছে। পরে মিউজিক শোনানোর জন্য একটা স্টুডিওতে নিয়ে যায়, যেখানে মিউজিক শুনে ইয়ানকি বলে তারা শুট নাকি মিস করছিল, তাদের টিউন ভুল হচ্ছিল। এই কথা আবার পাশ থেকে কিছু মেয়েরা শুনে ফেলে। এরপর দুই দলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। প্রচণ্ড পরিমাণে ঝামেলা বেঁধে গেলে দ্রুত তারা ওইখান থেকে চলে যায়। বাহিরে এসে কোশ্চেন করে সিয়ং ঠিক আছে নাকি।
বলে হ্যাঁ আমি ঠিক আছি। সিয়ং এরপর কি করবে কোশ্চেন করলে বলে বাসায় যাবে। বাসায় এসে দুইজন গেম খেলা শুরু করে। অনেকক্ষণ যাবৎ গেম খেলে। পরে টায়ার্ড হয়ে সোফায় ঘুমিয়ে পড়ে। সিয়ংয়ের হাতে টাচ লেগে একটা ভিডিও অন হয়, যেটাতে একটা মিউজিক টিউন খুঁজে পায়। পরের দিন সকালে মিউজিকের জন্য আরেকটা সুযোগের জন্য আসলে বলে তাকে মন লাগিয়ে প্র্যাকটিস করতে। সে বিলিভ করে সে ভালো কিছু দিতে পারবে। এদিকে সিয়ংয়ের সকালে ঘুম ভেঙে যায়। উঠে বুঝতে পারে রাতে ইয়ানকির রুমে এসে ঘুমিয়ে পড়েছিল। ইয়ানকি ডাকলে সাড়া না দিলে বুঝতে পারে বাসায় নেই। তাই ডলটি নিয়ে খেলা করার সময় ফোনে এসএমএসে বলে দেয় তার টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিতে বলে। খাবারটি অনেক মজা হওয়ায় পুরো খাবার খেয়ে নেয়। পরে পেটের সমস্যা তৈরি হয়। পেটের সমস্যা নিয়ে প্র্যাকটিস করতে চলে আসে। এখানে তাকে প্রিপেয়ার হতে বলে ইউনিভার্সিটির গত সপ্তাহের গেমের জন্য। আসলে একজন ইনজোর্ড হওয়ার কারণে তাকে সাবস্টিটিউট হিসেবে নেওয়া হবে। সিয়ং মানা করলে তার কথা শোনে না। পরে পেটে আবার ঝামেলা করলে দ্রুত চলে যায়। এদিকে ইয়ানকি তাদের বন্ধুদের জানায় তারা কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য আবার আবার প্র্যাকটিস করবে, কিন্তু তাদের ডিসকোয়ালিফাইড করা হয়েছিল। ডিসকোয়ালিফাইড করার পরও তাদের আরেকটা চেঞ্জ দেওয়া, ভিন্ন কোনো টিউন তৈরি করে তাদের যোগ্যতা প্রকাশ করতেই হবে যে তারা এই কম্পিটিশনের জন্য যোগ্য। এখন তাদের প্র্যাকটিস করার জন্য একটা রুমের প্রয়োজন ছিল। তখন ইয়ানকির মাথায় একটা আইডিয়া আসে। জিম ক্লাবে আসে, যেখানে প্র্যাকটিসের জন্য একটু জায়গা চায়। তাতে রাজি হলে পরের দিন তার ফ্রেন্ডরা মিলে সবাই চলে আসে। ইয়ানকি বলে আমি তোমাদের কিছু বিষয় সম্পর্কে বলতে চাই। আমার একটা আইডিয়া রয়েছে যার মাধ্যমে ভালো পারফর্ম করতে পারবো। অন্যদিকে দেখা যায় সিয়ং ইউনিভার্সিটির কম্পিটিশনের জন্য রেডি হচ্ছিল। এখানে তার ফ্রেন্ডের থেকে ইয়ানকির ব্যাপারে জানতে পারে যে তাদের ক্লাসিক্যাল মিউজিক ক্লাবটি এখন কুইকি ফিটনেস সেন্টারে প্র্যাকটিস করছে। পরে রাতে পাশ থেকে সিয়ং তার টিউন শুনছিল আর মুস্কি মুস্কি হাসতেছিল। পরবর্তীতে ইয়ানকিও সিয়ংয়ের প্র্যাকটিস দেখছিল। ইয়ানকি সিয়ংয়ের জন্য পানি নিয়ে আসে। সিয়ং ইয়ানকিকে বলে এটা তার ফার্স্ট টাইম যে কোনো স্কুল কম্পিটিশনে পার্টিসিপেট করবে, তাই তার কনফিডেন্স লেভেল একেবারে লো ছিল। ইয়ানকি বলে তুমি জেভলিন যেতে ভালোবাসো তাই না? সিয়ং বলে হ্যাঁ, আমার অনেক পছন্দের একটা জায়গা। ইয়ানকি বলে তাহলে জেভলিন গেলে তোমার যেমন ভালো লাগে, এনজয় ফিল হয়, ঠিক তেমনিভাবে এই কম্পিটিশনটাকেও এনজয় করো। আর হ্যাঁ, তোমার মনে আছে তুমি আমাকে একটা কথা বলেছিলে, বেশি ভেবো না। কে কি ভাবলো তার ব্যাপারেও ভাবার দরকার নেই, তোমাকে শুধু নিজেকে অতিক্রম করা দরকার। এই কথা শুনে বলে সত্যি আমি পারবো? উত্তরে বলে হ্যাঁ অবশ্যই পারবে। তার এই কথাতে মোটিভেট হয়। পরে দুইজন দুই কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে হাঁটতে থাকে। আর সিয়ং পুরোদমে নিজের প্র্যাকটিসও শুরু করে দেয়। সাথে ইয়ানকিও তার প্র্যাকটিস শুরু করে দেয়। পরের দিন কম্পিটিশনের পার্টিসিপেট করার জন্য ট্রেনের টিকিট কাটতে আসলে ইয়ানকি বলে তার সাথে সেও নাকি যাবে। এই কথা শোনার পর সিয়ং তো অনেক খুশি হয়। পাশ থেকে তার ফ্রেন্ডরা মজা করলে লজ্জায় মুখ লাল হয়ে যায়। এরপর তারা সবাই ট্রেনে উঠে পড়ে। চেরি ফলটি খাওয়ার সময় ইয়ানকি তার হাতেরটা নিয়ে খেয়ে ফেলে। রাতে একটা লোক নাক ডেকে ঘুমাইতেছিল, তার কাঁধে মাথা রাখে। ইয়ানকি এটা দেখে সিয়ংকে কানে কানে বলে সিট চেঞ্জ করতে। পরে সিট চেঞ্জ করলে তার ওপর দুইজন দুই দিকে কাঁধ দিয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে বাচ্চার কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়। অতিরিক্ত নয়েজের কারণে সিট থেকে উঠে পড়ে। পরবর্তীতে ইয়ানকির ঘুম ভাঙলে তাকে ফেলে দিয়ে চলে যায়। জানলা দিয়ে কিছু একটা দেখার সময় ঝাঁকির কারণে সিয়ংয়ের ওপর পড়ে যায়। তার বোতামটি সিয়ংয়ের জামায় আটকে গেলে ওইখানে তার ফ্রেন্ডরা চলে আসে। ভয়ে তাদের দেখে দুজন দুই দিকে চলে যায়। তারা কার্ড খেলা শুরু করে দেয়। যে যত বেশি হারবে তার ফেসে স্টিকার জাতীয় কাগজ লাগানো হবে। কার্ড খেলতে খেলতে ভোর হয়ে যাইতেছিল। সূর্য ওঠার দৃশ্যটি তারা জানলা দিয়ে উপভোগ করতে থাকে। পরে হোটেলে এসে অতিরিক্ত ঠান্ডার কারণে আতশবাজি জ্বালায়। পাশ থেকে তাদের ফ্রেন্ডরা বলে যদি তাদের রিলেশনশিপ করায় দেয় তো তার জন্য ইয়ানকির থেকে ট্রিট চাইবে। ইয়ানকি কথা বলার সময় কাছে আসলে আতশবাজি তার জামায় লেগে যায়। পরে তার ফ্রেন্ডরাও ছুটে আসে। সিয়ং বলে তোমরা জানলে কি করে যে আমার কি হয়েছে?
এখানে বুঝতে পারে যে তারা পাশ থেকে তাদের দেখছিল। পরে তারা সবাই আতশবাজির মজা নিতেছিল, কারণ আজকে হ্যাপি নিউ ইয়ার ছিল। সবাই যখন আতশবাজি দেখতে ব্যস্ত ছিল, ইয়ানকি সিয়ংকে কানে কানে হ্যাপি নিউ ইয়ার বলে, গালে একটা কিস করে। উত্তরে তখন সিয়ং ও হ্যাপি নিউ ইয়ার বলে। এখানে মনে মনে সিয়ং বলে, এই দিনটি আমার সারা জীবন মনে থাকবে, সাথে আতশবাজি ফোটানো ও আমার স্বপ্নগুলো। পরের দিন প্র্যাকটিস করার সময় হাতে ব্যথা লাগে, কারণ রাতে বাজি ফোটানোর সময় তার হাত পুড়ে যায়। এখানে লেডি কোচ তাকে কথা শোনায়, বলে তুমি এত ইনরেসপন্সিবল কেন? তুমি জানো না জেভলিন অ্যাথলেটিকে আর্ম কতটা ইম্পর্ট্যান্ট? তাকে দ্রুত কতটা ঠিক করতে বলে। আজকের মতন প্র্যাকটিস শেষ করে ইয়ানকির সাথে দেখা করতে চলে আসে। দুইজন একসাথে ফিল্ম দেখতে থিয়েটারে আসে। ইয়ানকি তার হাত সিয়ংয়ের কাঁধে রাখে। তখন এক কাপল কিস করার সময় তাকে দেখায় আর বলে সব দিকে ক্যামেরা রয়েছে, এরপরও কিভাবে কিস করতেছে তারা। উত্তরে ইয়ানকি বলে, হ্যাঁ ঠিকই তো, কিন্তু এখানে এমন খিচুড়িও যে ইয়ানকির মনেও পাকছিল সেটা তো আর সিয়ং জানে না। রাস্তা দিয়ে হাঁটার সময় দুইজনের হাতে হাত লাগছিল। অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে রেস করার কথা বলে কে প্রথম এক দৌড় দিয়ে বাস স্টপে পৌঁছাতে পারবে। 1 2 3 কাউন্ট করে সিয়ং দৌড় দেয়, সাথে ইয়ানকিও। নিচে এসে ইয়ানকি কিছু বলার আগে কোচ আসলে তার সাথে চলে যায়। পরের দিন সিয়ংকে রাতে তার বাসায় আসার কথা বলে, কারণ তার লাইট নাকি কাজ করছিল না, ওইটা ঠিক করতে আসে। কিন্তু ইয়ানকি এদিকে ডেটিং এর জন্য টেবিল সাজিয়ে ফেলে। তার ড্রেস দেখে বুঝতে পারে এই কাজের জন্যই এসেছে, ডেটিং এর জন্য না। গ্লাস আর ওয়াইনের বোতলটি সরানোর সময় সিয়ং লাইট জ্বালানোর সময় দেখে ফেলে। পরে বাই বলে দ্রুত চলে যায়। দরজার বাহিরে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবে, আবার যাবে কিনা, পরে চলে যায়। এদিকে বেচারার মন খারাপ হয়ে যায়। বাহিরে যখন নিজের ভুলের জন্য নিজেকে দোষারোপ করছিল, তখন পেছন থেকে ইয়ানকি এসে তাকে জড়িয়ে ধরে। সিয়ং অনেক অবাক হয়ে যায়। পেছন থেকে ধরা অবস্থায় বলে, আমি তোমাকে পছন্দ করি। উত্তরে বলে, কি বললে তুমি? তাকে সামনে ঘুরিয়ে আবার বলে, আমি সত্যি তোমাকে পছন্দ করি সিয়ং। সিয়ং শুধু তার দিকে এইভাবে তাকিয়ে থাকে। বাসায় এসে স্নান শেষে কাপড় চেঞ্জ করে বসেছিল। পরে ইয়ানকি এসে চটিটি তাকে দেয়। চুল ভিজা থাকলে নিজের হাতে তার চুল শুকিয়ে দেয়। এখানে সিয়ং মনে মনে ভাবছে, এটা কি সত্যি ঘটছে? কিছুক্ষণ আগে সে আমাকে ভালোবাসে বলল, এখন আমার চুল শুকিয়ে দিতেছে। আর আজকে আমি রাতে তার বাসায় রয়েছি। ইয়ানকি রোমান্টিকভাবে হাত ধরে উঠিয়ে বলে, আমি সোফায় ঘুমাচ্ছি, তুমি বেডে ঘুমাও। বেচারি মনে মনে ভাবছিল হয়তো দুইজন এক বেডে ঘুমাবে, সেটা আর হলো না। পরে যে যার মতো শুয়ে পড়ে। মাঝরাতে সিয়ং তার ফোন নিতে এসে ইয়ানকিকে শুয়ে থাকতে দেখলে বসে বসে তার চোখের পাপড়ি নিয়ে বাচ্চাদের মতো খেলা করতে থাকে। প্রথমবার কিস করতে গেলে এদিকে কাত হয়ে শুয়ে পড়ে। দ্বিতীয়বার যখন কিস করতে যাচ্ছিল ঠিক ওই টাইমে ইয়ানকি বলে, তুমি কি করছো? রিপ্লাই সিয়ং বলে, তুমি এখনো ঘুমাওনি? কথা বলার সময় হঠাৎ ইয়ানকি তার ঠোঁটে একটা কিস দিয়ে দেয়। কিস দিয়ে তার কাছে কোশ্চেন করে, কি হলো এখন বলো তো? উত্তরে বলে, আমি এখন পুরোপুরিভাবে জেগে গেলাম। পরে দুইজন ঘুম থেকে উঠে টিভি দেখা শুরু করে। এখানে সিয়ংকে কোশ্চেন করা হয় কি দেখে সে তাকে পছন্দ করেছে। উত্তরে বলে, সে নাকি অনেক হ্যান্ডসাম অ্যান্ড পিয়ানো খুব সুন্দর করে বাজাতে পারে। সব শেষে বলে তার জন্য নাকি ইয়ানকি শুধু পারফেক্ট। তার এমন কথা শুনে আবার টিভিতে মুভি দেখা শুরু করে দেয়। সুযোগ বুঝে ইয়ানকির ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তখন ইয়ানকি তারও কপালে একটা কিস করে দেয়। পরের দিন সকালে ইয়ানকি সিয়ংয়ের জন্য পানি নিয়ে আসে, সাথে করে তার ফ্রেন্ডদের জন্য খাবারের জিনিস নিয়ে আসে। ইয়ানকি সিয়ংয়ের ব্যাপারে ভালো ভালো কথা বললে তার ফ্রেন্ডদের সামনে সিয়ং অনেক লজ্জা পেয়ে যায়। এমন সময় সিয়ংয়ের কোচ চলে আসে, এরপর ওইখান থেকে চলে যায়। দুইজন একসাথে হেডফোন দিয়ে ইয়ানকি টিউন শুনতেছিল। ইয়ানকি বলে, তুমি আমাকে প্রমিস করবে একটি বিষয়ে? সিয়ং বলে, ওকে করব। ইয়ানকি বলে, অন্য কারো কথা শুনে আমাকে কখনো সন্দেহ করবে না। এই কথা শুনে সিয়ং বলে, আমি সত্যি এক পারফেক্ট বয়ফ্রেন্ড পেয়েছি। জড়িয়ে ধরে বলে, আমার এতটুকু আশা আমাদের রিলেশনটা যেন লং টাইম ধরে থাকে। পরের দিন কম্পিটিশন শুরু হয়। সিয়ংয়ের কম্পিটিশন দেখতে ইয়ানকি ও তার ফ্রেন্ডরা হাজির হয়। কম্পিটিশনের শুরুতে স্টিক ছুঁড়ে মেরে অনেক দূর নিয়ে যায়, কিন্তু এতে তার হাতে ব্যথা লাগে অনেক। পরে ওখানে সেন্সলেস হয়ে নিচে পড়ে যায়। সবাই দৌড়ে ছুটে চলে আসে। পরবর্তীতে তাকে হসপিটালে দেখানো হয়। তার পাশে হসপিটালে ইয়ানকিও ঘুমিয়েছিল।
ইয়ানকির বাবা ইয়ানকিকে এসএমএস দিলে তাকে ঘুম থেকে জাগিয়ে দেয়। তার বাবা তার উপর রেগেছিল কারণ সে রিপ্লাই দিচ্ছিল না তার এসএমএসে। সিয়ং এখন ঠিক আছে তাকে নিয়ে চিন্তা করতে মানা করে। ইয়ানকি অনেক টায়ার্ড থাকার কারণে তাকে বাসায় গিয়ে রেস্ট নিতে বলে। যাওয়ার আগে তার কপালে একটা কিস করে বলে তার জন্য ওয়েট করতে। পরবর্তীতে সিয়ং কান্না করে কারণ সে কম্পিটিশনের মাঝপথে ইনজোর্ড হয়েছে। এখন সে কি করবে? তার বান্ধবী তাকে সান্ত্বনা দেয়। অন্যদিকে ইয়ানকি বাসায় আসলে তার বাবার সাথে একটু কথা কাটাকাটি হয় তার স্টাডির জন্য অ্যাব্রোডে যাওয়া নিয়ে। ইয়ানকি বলে এখন নাকি এটার জন্য সঠিক সময় নয়। পরের দিন ইয়ানকির সাথে দেখা করতে সিয়ং তার বাসায় চলে আসে। টেবিলের ওপর ইয়ানকির ক্লাসিক্যাল মিউজিকের কাগজটি দেখতে পায়, যেটা অ্যাব্রোডের ক্লাসিক্যাল মিউজিক স্কুলের ছিল। এইটা দেখে সাথে সাথে ওইখান থেকে উঠে চলে যায়। এখানে ভাবছে যে ইয়ানকি তাকে ছেড়ে চলে যাবে অ্যাব্রোডে, কিন্তু ইয়ানকি কথা দিয়েছিল যে সবসময় তার পাশে থাকবে। রাতে জিদে ব্যথা হাত দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করছিল। প্র্যাকটিস শেষে এসে দেখে তার জন্য ইয়ানকি ওয়েট করছিল। ইয়ানকির সামনে এমনভাবে আসে যেন কোনো কিছুই হয়নি। ইয়ানকি কল করলে তার ফোন ধরতে না পারায় সরি বলে। ইয়ানকি বলে তুমি নাকি আমার বাসায় গিয়েছিলে, তো চলে আসলে কেন? উত্তরে বলে সিস্টার কল করেছিল, মানে তার কোচ কল করেছিল। তার চোখের দিকে তাকিয়ে বলে আমি তোমাকে মিথ্যা কেন বলবো? কিন্তু এখানে যে সত্যি মিথ্যা কথা বলছিল ইয়ানকি না জানলেও আমরা কিন্তু ঠিকই জানি। সিয়ং বলে আমরা কি কালকে ডেট করতে পারি? এরপর সিন কাট হয়ে পরের দিন সকালে সিয়ংয়ের জন্য ওয়েট করতে দেখা যায়। এখানে সিয়ংয়ের কোচ এসে বলে সিয়ংয়ের হাত যদি ভালো না হয় তাহলে খেলায় আর পার্টিসিপেট করতে পারবে না। সিয়ংয়ের সাথে থাকা অবস্থায়ও এটাই ভাবতেছিল। সারাদিন তারা অনেক আনন্দের সময় কাটায়। রাতে তাদের বাসায় থাকার কথা বলে, কারণ আজকে রাতে তার আব্বু আম্মু আসবে না। রাতে বেডে শুয়ে থাকা অবস্থায় সিয়ং বলে জানো তোমাকে কখন বেশি হ্যান্ডসাম লাগে? যখন তুমি পিয়ানো বাজাও তখন। পরে বাসায় যাওয়ার জন্য তাকে বাসে উঠিয়ে দেয়। সিয়ং যতক্ষণ না চলে যায় সেখানে দাঁড়িয়ে থাকে। পরের দিন হঠাৎ সিয়ং গায়েব হয়ে যায়। কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাইজি ভাবে এখানে ইয়ানকির কোনো দোষ রয়েছে। সিয়ংয়ের বান্ধবী তার দেওয়া বইটি তাকে ফিরিয়ে দেয়, যেটা সিয়ং খুব যত্ন করে রেখে দিয়েছিল। সিয়ংয়ের পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করে। এক পর্যায়ে অনেক চেষ্টা করে ইয়ানকি তার খোঁজ পায়। তাকে দেখেই প্রথমে জড়িয়ে ধরে। এখানে সিয়ং বলে আসলে কেন এতদিন তার থেকে দূরে চলে এসেছিল। উত্তরে বলে আমি কেক বানানো এবং ইংলিশে কথা বলা শিখতে। কারণ যদি জেব্রেন স্পটে অংশগ্রহণ করতে না পারি তাহলে ইওসে কেকের দোকান খুলে নিব, তখন দুইজন একসাথে হ্যাপিতে থাকবো। ইয়ানকি বলে তুমি ভাবলে কেমনে আমি ইওসে যাব? আমার কাছে ইওস ম্যাটার করে না, ম্যাটার করো তুমি। তুমি আমাকে আবার হতাশ করলে যেরকম হাই স্কুলে করেছিলেন। এরপর তার সেই লেখাটা দেয় যেটা বইয়ের ভিতর ছিল, যে সিয়ংকে সে পছন্দ করে। ইয়ানকি রেগে গেলে বাচ্চাদের মতো করে বলে আমি সত্যি জানতাম না এটা বইয়ের ভেতর ছিল, এমন করো না প্লিজ। ঠিক ওই সময় ইয়ানকি তাকে কিস করে দেয়। পরে সিয়ংয়ের তরফ থেকেও ইয়ানকিও তাকে কিস করে। এরপর তাদের মধ্যে রোমান্স করতে দেখা যায়। রোমান্স করার সময় তার পিরিয়ড প্রবলেম হয়, তাই পরে অনেকগুলো দোকানে গিয়ে প্যাড কিনে আনে। কিছু একটা খাওয়ার পর বলে আমার পেটে আবার ব্যথা হচ্ছে। ইয়ানকি বলে তাহলে হসপিটালে নিতে হবে নাকি? উত্তরে বলে না। উত্তরে বলে শুধু একটা কিস লাগবে। এরপর তাকে কিস করে দেন। কিস করার পর বলে এখন কি আগের থেকে ভালো লাগছে? বলে না। ইয়ানকি বলে তাহলে এখন আবার কি করতে পারি? তখন চোখ বুজে ফেস তার দিকে নিয়ে আসে। এরপর ফেসে 3 থেকে 4টা মতন কিস করে। পরবর্তীতে তাকে কেকের দোকানে দেখানো হয়। কেকের দোকানে তার বান্ধবী তার সাথে দেখা করতে চলে আসে। সিয়ংয়ের বার্থডের জন্য সব ফ্রেন্ডদের ইনভাইট করা হয়। এদিকে রাতের পার্টির জন্য ইয়ানকি টেবিল সাজাতে থাকে। এমন সময় ওখানে সিয়ং চলে আসে। এসেই পেছন থেকে তাকে জড়িয়ে ধরে থ্যাংক ইউ বলে তার বার্থডে পার্টির জন্য। ইয়ানকির কোলে উঠে রোমান্টিক রোমান্টিক কথা বলে। রুমে এনে তাকে বার্থডে গিফট হিসেবে সেম কালার হুডি নিয়ে আসে। খেলা করার সময় সিয়ং হেরে গেলে তার মাথায় চাটি মারে। চাটিটি অত জোরে কিন্তু মারেনি, তারপরও ঢং করে কান্না করতে থাকে। ফাজলামো করতে করতে সিয়ংয়ের ওপর পড়ে যায়। কিছুক্ষণ তাকিয়ে থাকে, দৌড়ে বাহিরে চলে গেলেও আবার চলে আসে, তাকে কিস করে দেয়। পরে ইয়ানকিও সিয়ংকে একসাথে শুয়ে থাকতে দেখা যায়। সিয়ংয়ের ঘুম ভাঙলেও ইয়ানকির ঘুম না ভাঙলে আবার ঘুমের নাটক করে।
ইয়ানকি যখন ঘুম থেকে উঠে কপালে কিস করে ডাক দেয়, তখন ঘুম থেকে উঠে পড়ে। এরপর থেকেই দুইজন একসাথে থাকা শুরু করে দেয়, একসাথে মলে যাওয়া, একসাথে রান্না করা এসব। আর তাদের এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমেই আজকের ড্রামাটি শেষ হলো। ড্রামাটি ভালো লাগলে লাইক করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী নতুন ড্রামাতে দেখা হচ্ছে। আজকের মতো এতটুকুই। গুড বাই, আল্লাহ হাফেজ।